নমস্কার। সকলে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে গিয়ে শুধু একটি নারী একটি পুরুষ তাদের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপন হলেও শুধু কি এই বিবাহিত জীবনের একের সঙ্গে আরেকের মিল? অবশ্যই নয়। এর মধ্যে গভীর তাৎপর্য আছে। এক হচ্ছে বংশকে রক্ষা করা, দুই হচ্ছে গিয়ে আমাদের সমাজে পুরুষ এবং নারীর প্রচুর ধরনের কর্তব্য আছে এবং সেই কর্তব্যের খাতিরে একের সঙ্গে অপরের অর্থাৎ পুরুষের সঙ্গে নারী বা নারীর সঙ্গে পুরুষের বিবাহিত জীবন স্থির করা হয়। তো বিবাহিত জীবন আগে টিকতো, এখন টেকে না এবং আগামী দিনেও এতটাও টিকবে না। এরম একটা ব্যাপার সবার মধ্যেই কিন্তু মানসিক দিক থেকে তারা অনেকেই জানেন যে দিনকে দিন যে অবস্থা আসছে এবং যে ধরনের মানসিকতা নিয়ে সকলে চলছেন তাতে করে একের সঙ্গে অপরের মেলবন্ধন বা অনেক দিন থাকা বা বসবাস করা সম্ভব হয়তো হবে না। তবে কি সবার জন্য তাই? তা নয়। মেন কথা হচ্ছে গিয়ে একটি সুসম্পর্ক স্থাপন হয় যদি জন্মকুণ্ডলী বিচার করা হয়। প্রেম করে বিয়ে করছি মানে জন্মকুণ্ডলী বিচার করব না, এটা ঠিক নয়। কিন্তু তাদের উদ্দেশ্যেই বলবো যারা জ্যোতিষকে মানেন, যারা জ্যোতিষতত্ত্ব মানেন না, মানতে চান না, তাদের জন্য আমার কোনো কথা নেই। তাদের নিজেদের ব্যাপার, মানা না মানা নিজেদের ব্যাপার। কিন্তু একটি বিবাহিত জীবন স্থির করতে গেলে জ্যোতিষীকে অনেকগুলো দিক বিচার করতে হয়। অনেক জ্যোতিষী তাই করেন, তবে বহু সংখ্যক জ্যোতিষী এর ধারে কাজ দিয়ে যান না। অনেকে শুধু জোটক বিচার করেই ছেড়ে দেন। এই জোটক বিচার করে ছেড়ে দিলে কি কাজ শেষ? 36-এর মধ্যে যত গুণ বেশি পেল আমি ঢ্যাং ঢ্যাং করে বলে দিলাম হ্যাঁ করুন? অসম্ভব, ভুল তত্ত্ব। জোটক বিচার এবং সামগ্রিক বিচার না করে কখনো বিবাহ দেওয়া উচিত নয়। আবারও বলছি, যারা জ্যোতিষ মানেন তাদের জন্য এই কথা বলছি। প্রত্যেকের জন্যই এটা উচিত, কিন্তু কথা হচ্ছে যদি কেউ না মানে তাকে জোর করে মানাবার মতন আমার মানসিকতা নেই। বিবাহিত জীবন কেন বিচ্ছেদ হচ্ছে, কেন ভেঙে যাচ্ছে, কেন বিবাহে বাধা? বিবাহ হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে কেন বিবাহে বউ ঘরে চলে যাচ্ছে, বাপের বাড়ি চলে যাচ্ছে, অথবা স্বামীর ভালো লাগছে না তাকে? এই যে ব্যাপারগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের হচ্ছে প্রবলেম। কারণ অনেকগুলো ব্যাপার আছে। স্বাধীনতা সবাই পেতে চায়, ঠিক আছে, কিন্তু স্বাধীনতার মাত্রা ছাড়া হয়ে গেলে সেখানে কিন্তু একের সঙ্গে অপরের থাকাটা মুশকিল হয়ে যায়। কারণ সংসারের একটা সামাজিক বন্ধন আছে, একটা নিয়ম আছে, আচার আচরণ আছে। সেই আচার আচরণের ঊর্ধ্বে গেলে বিবাহটা আর সেই জায়গায় থাকে না, ভেঙে যায়। এবারে অন্য কথায় আসি। গ্রহদের মধ্যে যদি লগ্নে বা সপ্তমে রাহুকেতু থাকে, মঙ্গল থাকে বা বৃহস্পতি থাকে, এই জিনিসগুলো কিন্তু, এই গ্রহগুলো খুব খারাপ। এবং শনি এরা যদি সপ্তমে লগ্নে থাকে, পঞ্চমে থাকে, এই গ্রহগুলোর মধ্যে যে আকর্ষণ ক্ষমতা সেগুলো কিন্তু থাকে না। যেমন কিছু অবৈধ করাবে, আবার যেমন পঞ্চমে রাহু অবৈধ করাবেই, কেউ স্বীকার করুক আর না করুক। কিন্তু ঘটনা হচ্ছে যে এই পঞ্চমে যদি চন্দ্র থাকে, রাহু থাকে, এই পঞ্চমে যদি শুক্র থাকে, লগ্নে শুক্র থাকে, এরকমগুলো অনেকগুলো বিচার আছে যেগুলো সব এখানে বলা যাবে না। কারণ সত্য কথা বললেও
কিছু ব্যাপার আছে যে সংসারে আগুন লাগতে পারে এই কথা শুনে, বা খারাপ ঘটনা ঘটতে পারে, সেই জন্য আমি এখান থেকে কিছুটা বিরত থাকব। ঘটনা হচ্ছে যে আমরা যখন জ্যোতিষীরা বিচার করতে বসি তখন প্রথমেই পাত্র আর পাত্রী দুজনের জন্মকুণ্ডলীর সমস্ত নিয়ে আমরা বিচার করতে বসি কিসের? 36 গুণ। এই 36 গুণ হচ্ছে গিয়ে ভকুট বিচার। এই ভকুট বিচার যে ব্যাপার আছে, সেই ভকুট বিচারের মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে গিয়ে আপনার বর্ণ, বর্ষ, তারা, যোনি, গ্রহমৈত্রী, গণ, এবং কথা হচ্ছে গিয়ে ভকুট ও নাড়ি বেদ। এই 8টি জিনিসকে দেখা হয়। কিন্তু এই 8টি জিনিসের মধ্যে 8টি জিনিসই শ্রেষ্ঠ এরকম নয়। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেটা হচ্ছে গিয়ে আপনার ফলিত জ্যোতিষের হরিহর মজুমদারের বই যদি কেউ পড়েন, সেখানে আপনারা পাবেন যে বর্ণ, গণ, যোনি এবং নাড়িভেদ, এইগুলো কিন্তু হচ্ছে গিয়ে এই 8টার মধ্যে 4টে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মেন বিবাহিত জীবন যে নির্ভর করছে সেটা যোনিকূটের উপরে, এবং তারপর হচ্ছে যে বর্ষকূটের যে ব্যাপার থাকে। গণ এমন কিছু ফ্যাক্টর করে না, ঠিক আছে, বর্ণ ফ্যাক্টর করে। এই জিনিসগুলোকে কিন্তু মানা ব্যাপার আছে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে দেখবেন যে জন্মকুণ্ডলিতে কোনো জাতক বা জাতিকার চতুর্থ ঘর খুব বাজে। চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর, চতুর্থ ঘর মাতার ঘর, বন্ধুর ঘর, গাড়ি বাড়ি, সুখ ইত্যাদি। তো যে নিজে সুখী হতে পারে না সে অপরকে সুখী করে দেবে? অসম্ভব, হতে পারে না। এত বড় ত্যাগী কোনো নারী বা পুরুষ নয় যা নিজে সুখ পাবে না অপরকে সুখী করবে। সাধারণ আমি সংসারের জীবনের কথা বলছি। কিন্তু সব কিছুরই ব্যতিক্রম থাকে, তাই এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম থাকবে। এবং বিশেষ করে যারা প্রাচীন তাদের, অর্থাৎ আমাদের পিতামাতাদের বা তার পিতামাতার, এরকম একটা ব্যাপার থাকবে। কিন্তু আমাদের পরের জেনারেশন থেকে এইসব জিনিসগুলো পাওয়া যাবে না, খুব রেয়ার অ্যান্ড রেয়ার। এখন ব্যাপার হচ্ছে গিয়ে আগে যেমন মহিলারা বাপের বাড়ি যেতে গেলে লজ্জা লাগতো চলে যাওয়ার মতন হলে, ঠিক আছে, সেই জন্য এই কেসগুলো কম ঘটতো এবং মা বাবার প্রশ্রয়টা পেত না তখন। বিয়ে দিয়েছি তোমাকে সংসার করতে হবে, এখন বিয়ে দিয়েছি ঠিক আছে, না মানা হলে চলে আসবে। তো এই গ্রহগুলো তো দায়ী আছে। গ্রহগুলো হচ্ছে গিয়ে সপ্তমপতি যদি দশমে থাকে, এই দ্বাদশে থাকে, সপ্তমপতি হচ্ছে গিয়ে আমাদের বৈবাহিক পার্টনার অর্থাৎ লাইফ পার্টনার, সেই যদি দ্বাদশে থাকে অর্থাৎ ব্যয়স্থানে থাকে, তাহলে সে পিতার বাড়িতে আসবেই আসবে, সংসার ভাঙবেই। এরপরে নানা রকম ব্যাপার আছে মাঙ্গলিক। মাঙ্গলিক শুধু মঙ্গল খারাপ এরকম ব্যাপারটা কিন্তু নয়, যে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে থাকলো মঙ্গল মাঙ্গলিক হয়ে গেল তা নয়, মঙ্গল ভঙ্গও ব্যাপার আছে। কিন্তু আবার মাঙ্গলিক প্লাস মঙ্গল ভঙ্গ কালসর্প, এটা কিন্তু খুবই মারাত্মক ব্যাপার। এরকম অনেক কিছুই আছে। দ্বাদশে রাহু খারাপ করে না, কিন্তু অনেক ক্ষেত্রে মঙ্গল এবং রাহুর কম্বিনেশনে, শনির কম্বিনেশনে কিন্তু ডিভোর্স হয়ে যায় বা ডিভোর্স না হয়ে ঝুলে থাকে। এই যে একটা কেস এসছে সেদিনকে, ঝুলে আছে কেসটা ঝুলে আছে এরকম যে বউ বা স্বামী কেউই বলছে না যে আমি তো ডিভোর্স দেবো, অথচ কেউ 3 বছর, কেউ 3.5 বছর, কেউ 4 বছর তারা কিন্তু কি করেছে, দূরত্ব, একদম দূরত্ব, যেখানে ফোনও নেই, যাওয়া আসা তো দূরের কথা, ফোন নেই, দেখাশোনা নেই, কোনো কিছু নেই। তো এগুলো হচ্ছে কী জন্যে? তার জন্মছকে সপ্তম ঘরের অধিপতি এবং সপ্তমে দৃষ্টি, এইসব জিনিসগুলোকে
খুব অশুভভাবে থাকলে খারাপ হয়। কারণ মুখের ভাষা খারাপ, তার দ্বিতীয় ঘর খারাপ। কারোর আকর্ষণ ব্যাপারটাই নেই, একে অপরকে যে আকর্ষণের ব্যাপার, এই আকর্ষণ না থাকলে প্রেম কি জমে? বিবাহিত জীবন কি ভালো থাকবে? প্রশ্ন দেখবেন, করবেন নিজেকে। যার আকর্ষণ ব্যাপারটাই নেই সে ওই ঘর সংসারটাও করবে, কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্কের যে সুন্দরতা মধুরতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমাদের জন্মকুণ্ডলীর একটা ঘর, অর্থাৎ লগ্ন যেখানে থাকবে তার অপোজিট ঘর সবসময় শত্রু ঘর। প্রত্যেকটি ঘরে 12টা ভাবেরই এরকম ব্যাপার আছে। যেমন মেষ, তার অপোজিট হচ্ছে শুক্র, দুজনে অশুভ। আবার পরেরটা হচ্ছে গিয়ে বৃষে শুক্র, সপ্তম হচ্ছে গিয়ে বৃশ্চিক, সেই শুক্র মঙ্গল। তারপরে দেখুন বুধ, মিথুন, ধনু বৃহস্পতি খারাপ, চন্দ্র শনি খারাপ, রবি শনি খারাপ, তারপরে সেই বুধ আর বৃহস্পতি, এরম করে করে চলল। অর্থাৎ অপোজিট হাউস অলওয়েজ এনিমি, প্ল্যানেট দ্বারা বা যুক্ত, অথবা সেই ঘরের অধিপতি কিন্তু শত্রু। অতএব তাহলে বিবাহিত জীবনে মিল হবে কি করে? অবশ্যই হবে। এখানেই তো অনেক জায়গায় কবি কেঁদে ফেলে। এগুলো বিচার করা কিন্তু চারটিখানি কথা নয়, সহজ ব্যাপার নয়। সহজ তার কাছে যে ভালোটা জানে। জটক বিচার করাটা শেষ কথা নয়, সপ্তম ব্যাপার কীরকম সেটাও বড় কথা। বিয়ে করলাম, 2 মাস 3 মাস বাদে ডিভোর্স হয়ে গেল, আবার খোরপোশ দিতে হলো, এরকম কিন্তু অনেক মেয়েকে দেখা যায় এরকম করে। আবার অনেক পুরুষও আছে যারা পাল্টাতে ভালোবাসে। অতএব এগুলো হয় কিন্তু গ্রহের ওপরে ডিপেন্ড করে। সেই গ্রহগুলো দেখতে হবে যে জন্মছকের মধ্যে তার একাধিক বিবাহ আছে কিনা, দ্বিবিবাহ যোগ ইত্যাদি যদি থাকে, সেখান থেকে অ্যাভয়েড করাটা আমার মনে হয় বাঞ্ছনীয়। জ্যোতিষীদেরও উচিত বিশেষ করে এগুলোকে দেখা অথবা তাদেরকে কাটিয়ে দেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক তৈরি করা যেন একে অপরকে ছাড়া যেন কোনোভাবে না চলে। প্রতিকার আছে, অনেকেই জানেন, অনেকে করেন। যারা পারেন না তারা শুধু পাথর গুঁজে দেন। স্টোন তো, এই রত্ন তো দেয় না, পাথর গুঁজে দেয়। তো এরকম ধরনের ব্যাপার আছে। লোভ, মিথ্যা, বঞ্চনা করা উচিত না কোনো পক্ষেরই না, না বরের সঙ্গে পাত্রীর কনের, বা কোনো জ্যোতিষীরও উচিত নয় এগুলোকে দেখা। 100% কখনো ঠিক করা যাবে না, কারণ কর্মফল কাটা যায় না। কর্মভোগ করতেই হবে, যতটা কমানো যায় ততটাই কিন্তু বেটার, এবং ততটাই কিন্তু সুন্দর থাকবে। এটুকু কিন্তু করা যেতেই পারে। এই জন্যে কী হচ্ছে, ব্যবসার ক্ষতি হয় কী জন্যে? যারা বিয়ে করেন, বিয়ে তো বিবাহিত জীবন সুখী নয়, তাদের ব্যবসা দেখবেন ভালো চলছে না। যাদের ডিভোর্স হয়ে গেছে, চুকে গেছে, তাদের ব্যবসা কিন্তু চলতে পারে, কারণ সম্পর্ক ছাড়া হয়ে গেছে। খুব বেশি লাফালাফি কিছু হবে না, কিন্তু চলে যাবে। কিন্তু যাদের ঝামেলা ঝঞ্ঝাট চলছেই, ব্যবসা মন্দা যাবেই যাবে। যাদের সপ্তম অধিপতি গ্রহ, সপ্তমের লর্ড অশুভ জায়গায় আছে, অশুভ গ্রহের সঙ্গে আছে, বা সপ্তমে অশুভ গ্রহ আছে, অথবা সপ্তমে অশুভ গ্রহের দৃষ্টি আছে, বা আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব, একাদশ ভাব, দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব এগুলো খারাপ আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তাই পকেট ভারী কার তা নয়, অবশ্যই দেখবেন ছেলে কী করে বা মেয়ে কী করে, এবং তারপরে জটক বিচারটা খুব সুন্দরভাবে হওয়া উচিত, যতটা ভালো। পুরোপুরি দেখে তার কথা হচ্ছে বলে দেওয়া যে এই আছে, এর সঙ্গে দিতে গেলে এই আছে। তবে অনেক সময় বিয়ে ভেঙে যাবে এই ভয়ে জ্যোতিষীরা কিন্তু কী করে, নিজেদের এই পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারে না। ডিউ টু অনেকে কী হয়, মন দিয়ে বসে থাকে একে অপরকে, অথবা
তার মা বাবার মনে হচ্ছে যে ওই ঘরে বিয়ে দিলে ভালো হবে, কথা অনেকটা এগিয়ে গেছে, ভাঙার মতন জায়গায় নেই, তখন জ্যোতিষী কী করবে? জ্যোতিষীর কিছু করার নেই। তাই ভেবেচিন্তে বিবাহিত জীবনে পা দেবেন, এবং পা তো দিতেই হবে, সংসার গড়তে হবে। তো এই সংসার গড়তে গেলে আমার মনে হয় কিছু স্টেপ এমন কিছু আছে যেগুলোকে আপনাদের নিতে হবে। যেমন থ্যালাসেমিয়া আছে কি না, কোনো রোগ জীবাণু বহন করছে কি না, আয়ু কেমন আছে, ভাগ্য কেমন আছে, এবং আপনার ব্লাড টেস্ট করে নেওয়া, কিছু যে আপনার বৈজ্ঞানিক ব্যাপার আছে, চিকিৎসার ব্যাপার আছে, সেগুলোকে দেখে নেওয়া যে দীর্ঘদিন ধরে ভুগছে কিনা কোনো কিছুতে, এগুলোকে কিন্তু দেখে নিয়ে তবে গিয়ে বিবাহ স্থির করা উচিত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কি করবেন? তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে অল বটমে প্রেস করবেন, লাইক করবেন। ভালো থাকবেন। কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান 8906781462 এই নম্বরে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।